4 আরো একটি নিলাম এখন কত হলো 5 আরো একটি নিলাম এখন কত হলো 6 এরপরে আরো একটি নিলাম এখন কয়টি হলো আমরা একটু গুনে দেখি এই 1 এর সাথে আমরা আরো কি করব কয়টি কাঠি নিয়েছি 1 2 3 4 5 6 তার মানে 1 এর সাথে হচ্ছে 6 যোগ করলে আমাদের যোগফল হবে কত 7 এই যে যোগ করে দিলাম দেখো এক জায়গায় নিয়ে আসলাম এবার গুনে দেখি 1 2 3 4 5 6 7 তাহলে আমরা যোগফল কত পেলাম 7 বিষয়টি বুঝতে পেরেছো তোমরা এখানে আছে 0 যোগ খালি ঘর সমান 7 এখন 0 0 জিনিসটা কি আমরা গতদিন পড়েছিলাম শূন্যের সাথে যে কোনো সংখ্যা যোগ করলে যোগফল কত হয় যেই সংখ্যা যোগ করা হবে ঠিক সেই সংখ্যাটাই হবে এখন দেখো আমার হাতে আগে একটি কাঠি ছিল এখন আমার হাতে কি কোনো কিছু আছে দেখো আমার হাতটা একদম খালি এই হাতে কোনো কাঠি বা কলম পেন্সিল কোনো কিছুই নেই তার মানে কি এই আমাকে এটা হচ্ছে 0 এই শূন্যের সাথে কত যোগ করলে 7 হবে এই বিষয়টি এবার আমরা একটু দেখব প্রথমে আমি আমার কাছে পেন্সিল নিলাম এখানে কয়টি পেন্সিল 1 শূন্যের সাথে 1 যোগ করলে যোগফল হবে 1 এরপর আরো একটি পেন্সিল আনলাম এখন 0 সাথে 2টি যোগ করলে যোগফল হবে 2 তারপর আরো একটি আনলাম 3টি এবার হচ্ছে 0 যোগ 3 সমান হবে 3 আরো একটি পেন্সিল নিয়ে আসলাম এখন হবে 0 যোগ 4 সমান 4 আরো একটি পেন্সিল এখানে যোগ করলাম তাহলে দেখো কয়টি হলো 0 যোগ 5 সমান 5 আরো একটি পেন্সিল নিয়ে আসলাম 0 যোগ 6 সমান হচ্ছে 6 এবার আরো একটি পেন্সিল আমি এর সাথে যোগ করে দিলাম এবার খেয়াল করে দেখো আমার এই হাতে কিছু ছিল না তার মানে হচ্ছে 0 আর কয়টি পেন্সিল আমি এখানে নিয়েছি 1 2 3 4 5 6 7 7টি পেন্সিল নিয়েছি তার মানে হচ্ছে 0 এর সাথে 7 যোগ করলে আমার যোগফল হবে 7 0 এর সাথে যে কোনো সংখ্যা যোগ করলে যোগফল যেই সংখ্যাটি যোগ করব ঠিক তাই হবে আরো একটি জিনিস দেখো তোমরা এখানে আছে 4 যোগ খালি ঘর সমান 7 তার মানে হচ্ছে 4 এর সাথে কত যোগ করলে যোগফল 7 হবে তাহলে এই বিষয়টিও আমরা আরেকটু দেখে নেই 4 এর সাথে কত যোগ করব তাহলে আমার কাছে কয়টি আছে 4টি এখন দেখো আমার এখানে আছে কয়টি 1 2 3 4 এই 4টির সাথে আর কয়টি যোগ করলে যোগফল 7 হবে তাহলে আবার দেখি বিষয়টি একই ভাবে দেখব কি ভালো লাগছে তোমাদের কাছে আরেকটু দেখে নেই 4 এর সাথে এখন দেখো একটি যোগ করলে কত হয় 4টি আর একটি মিলে হচ্ছে 5টি এরপরে আরো একটি যোগ করি 4 আর হচ্ছে 2 মিলে কয়টি হচ্ছে 6টি এরপরে আরো একটি যোগ নেই আরো একটি কলম নিয়ে নিলাম এবার একটু খেয়াল করে দেখো আমার কাছে ছিল 4টি আরো নিলাম 3টি এই 4 এর সাথে 3টি মিলে কয়টি হলো 7টি আবার একসাথে করে গুনে দেখি দেখো সবাই খেয়াল করে দেখবে কিন্তু 1 2 3 4 5 6 7 ঠিক আছে আমরা এখন কত পেয়ে গেলাম 4 এর সাথে 3 যোগ করলে আমাদের যোগফল হবে 7 এর পরেরটি দেখো আছে 5 যোগ খালি ঘর সমান 7 তার মানে এবার আমাদেরকে করতে হবে 5 এর সাথে কত যোগ করলে যোগফল 7 হবে তাহলে প্রথমেই আমার কাছে কয়টি থাকবে 5টি এখন দেখো 1 2 3 4 5 আমার কাছে 5টি পেন্সিল আছে
এর সাথে আর কয়টি পেন্সিল নিলে আমার 7টি পেন্সিল হবে? তাহলে আমরা একটু দেখি। 5টি পেন্সিলের সাথে এখানে আমি নিলাম একটি পেন্সিল, তাহলে কয়টি হলো? 5টি আর একটি মিলে হলো 6টি। এখন আরো একটি পেন্সিল নিয়ে নিলাম, তাহলে দেখো 5টি আর 2টি মিলে কয়টি হলো? 7টি। এই যে একসাথে করে দিলাম, তাহলে ঠিক আগের মতন আমরা দেখে নিব একটুখানি। 5 আর 2 মিলে কয়টি হয়েছে? 1 2 3 4 5 6 7। তাহলে এবারও আমরা যোগফল কত পেলাম? 5-এর সাথে 2 যোগ করলে যোগফল হয় 7। তাহলে শিক্ষার্থীরা, আমরা যা দেখতে চেয়েছিলাম যে কোন কোন সংখ্যার যোগফল 7, তাহলে আমরা বিভিন্ন ভাবে 1-এর সাথে যোগ করলাম 6, এতে হলো 7। 0-এর সাথে যোগ করলাম 7, যোগফল হয়েছে 7। তারপরে 4-এর সাথে 3 যোগ করেছি, যোগফল হয়েছে 7। আবার 5-এর সাথে 2 যোগ করেছি, এতে করে যোগফল হয়েছে 7। বিভিন্ন সংখ্যার সাথে বিভিন্ন সংখ্যা যোগ করে যোগফল 7 পেয়ে গেছি। তাহলে আমরা কি দেখলাম? দেখো, 1-এর সাথে 6 যোগ করলে যোগফল 7 হচ্ছে। ঠিক আছে, তাহলে 0-এর সাথে কত যোগ করলে আমরা 7 পেলাম? 0-এর সাথে 7 যোগ করলে যোগফল হয় 7। তাহলে আমরা লিখে ফেলি 0 যোগ 7 সমান 7। কি ঠিক আছে তো? আচ্ছা, এরপরে দেখো আমরা 4 যোগ খালি ঘর সমান 7। তার মানে হচ্ছে 4-এর সাথে কত যোগ করলে 7 হবে? আমরা কি পেলাম? 4-এর সাথে 3 যোগ করলে যোগফল হলো 7। তাহলে খালি ঘরে আমরা 3 লিখতে পারি। 4 যোগ 3 সমান 7। এর পরেরটি দেখো, 5 যোগ খালি ঘর সমান 7। 5-এর সাথে কয়টি যোগ করে আমরা 7 পেলাম? 5-এর সাথে 2 যোগ করলে যোগফল হয় 7। তাহলে আমরা লিখে ফেলি 5 যোগ 2 সমান হচ্ছে 7। তাহলে আমরা আজকে বিভিন্নভাবে দেখলাম যে কোন কোন সংখ্যা যোগ করলে যোগফল 7 হয়। এই জিনিসগুলো আমরা আরেকটু দেখি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আরেকবার একটু দেখো, আর কোন কোন সংখ্যার যোগফল 7? এখন একটু চিন্তা করে দেখো, কিছুক্ষণ আগে আমরা যেই সংখ্যাগুলো যোগ করেছিলাম, খালি ঘরে বসিয়েছিলাম, আমরা এখন সংখ্যাগুলোকে একটু পরিবর্তন করে যদি চিন্তা করি, তাহলে বিষয়টি কি দাঁড়ায়? এখানে দেওয়া আছে খালি ঘর যোগ খালি ঘর সমান 7। তাহলে প্রথমটির কথা একটু চিন্তা করি আমরা। প্রথমে কি ছিল বলো দেখি? হ্যাঁ, 1 যোগ 6 সমান হচ্ছে 7। এই 1 যোগ 6 সমান 7 বিষয়টি কি যদি আমরা একটু জায়গাটা পরিবর্তন করে লিখতে চাই, তাহলে কি হয় একটু দেখবে? আমরা একটু দেখি। আমাদের প্রথমে আগে ছিল 1, এখন প্রথমেই 1 2 3 4 5 6, এই প্রথমে আমি নিয়ে আসবো কয়টি? 6টি। এই 6-এর সাথে আর কত যোগ করলে 7 হবে? হ্যাঁ, আরো 1 যোগ করলে 7 হবে। তাহলে এই 6টি আর 1টি মিলে কয়টি হলো? গুনে দেখি। একসাথে নিয়ে আসলাম, এবার গুনবো। 1 2 3 4 5 6 7। তার মানে কি দাঁড়াচ্ছে? যদি আমরা সংখ্যাগুলোকে জায়গাটা বদল করি, তাহলেও আমাদের যোগফল একই থাকে। তার মানে যোগফল হবে 7। এখন দেখো আমরা লিখে ফেলি। এখন কি লিখবো বলো দেখি? 6 যোগ 1 সমান হচ্ছে 7। তার মানে আমরা জায়গাটা বদল করে দিয়েছি। ঠিক একইভাবে
দ্বিতীয়টাই আমাদের ছিল শূন্যের সাথে কত যোগ করলে যোগফল 7 হবে। তাহলে এখন আমরা জায়গাটা আবার বদল করে দেই। মনে আছে কত যোগ করেছিলাম শূন্যের সাথে? হ্যাঁ, 7 যোগ করেছিলাম। তাহলে আমরা 7 সংখ্যাটিকে আগে লিখব এবং শূন্য সংখ্যাটিকে পরে লিখব। একটু লিখি, দেখো সবাই। 7 যোগ 0 সমান হচ্ছে 7। একইভাবে আমরা কি করেছিলাম, 4 এর সাথে কত যোগ করলে যোগফল 7 হয়? কি ভুলে গিয়েছো? আর একটু দেখবে? ঠিক আছে, একটু দেখে নেই। 4 এর সাথে কত যোগ করেছিলাম? তখন 4 এর সাথে 3 যোগ করলে আমাদের যোগফল হয়েছিল 7। তাহলে জায়গাটা একটু বদল করে দেই। 3 এর সাথে কত যোগ করলে যোগফল 7? তার মানে হচ্ছে 3টাকে আমরা আগে লিখব এবং 4টাকে পরে লিখব। ঠিক আছে, দেখো লিখে ফেলছি। 3 যোগ 4 সমান হচ্ছে 7। ঠিক একইভাবে আমাদের ছিল 5 যোগ খালি ঘর। সেই খালি ঘরে আমরা কত বসিয়েছিলাম মনে আছে? 2 বসিয়েছিলাম। এখন আমরা 2টাকে একটু আগে লিখে ফেলছি। দেখো 2 যোগ 5 সমান হচ্ছে 7। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে কি বিষয়টি পরিষ্কার হয়েছে? আমরা এখান থেকে কি বলতে পারি যে যোগের সময় সংখ্যাগুলো জায়গা পরিবর্তন করলেও যোগফলের কিন্তু কোনোই পরিবর্তন হয় না। তাহলে জায়গা পরিবর্তন করলেও আমাদের যোগফল একই থেকে যাবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, বুঝতে পেরেছো তোমরা বিষয়টি? বাড়ির কাজ দিব তোমাদেরকে। তোমরা সবাই আমাদের বইয়ের 32 পৃষ্ঠাটা একটু খুলে ফেলো। দেখো আমাদের বইয়ের 32 পৃষ্ঠায় কি আছে। সবাই একটু খেয়াল করে দেখো। আমরা আজকে যা যা পড়েছি এই পৃষ্ঠাটিতে সেই জিনিসগুলো এখানে আছে। আমরা বাড়িতে গিয়ে আবার এই 32 পৃষ্ঠাটি ভালো করে করব। তোমরা সবাই বাড়িতে তোমাদের অভিভাবক, বড় ভাই বোনের সহায়তা নিবে, তাদেরকে সাথে নিয়ে কাজটি সুন্দর করে করবে। বিদ্যালয় যখন খুলবে আবার তোমাদের এই কাজগুলো দেখে নিব। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়ই? আমরা সবাই ভালো থাকব। এখন আমরা আজকের পাঠে আসি। আমাদের আজকের পাঠ আমাদের ছোট নদী। সবাই আমরা বই খুলব 32 পৃষ্ঠা এবং আমরা প্রত্যেকেই এই লাইনের নিচে নিচে হাত রাখব এবং আমরা এই যে কমা আছে, দাড়ি আছে, এই ব্রাম চিহ্নগুলো ঠিক রেখে আমরা প্রমিত উচ্চারণে আমরা একসাথে কবিতাটি আবৃত্তি করব। তোমরা আমার সাথে সাথে পড়বে। আমাদের ছোট নদী লিখেছেন
রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকালে কভু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। তোমরা এই যে বইয়ের ছবিটি দেখো, খুব সুন্দর করে দেখো ছবিটি। এই যে একটা নদী এঁকে বেঁকে যাচ্ছে, আমরা দেখছি এখানে ছবিতে কি দেখা যায়। হ্যাঁ, গরুর গাড়ি, তারপর এই যে জাল দিয়ে এই যে মাছ ধরছে ওরা, এই যে ছোট ছোট ছেলেমেয়েরা দেখো গামছায় ওদের আঁচলে আঁচলে মাছ ধরছে, ওরা গোসল করছে। আমরা অনেক ছবি দেখতে পাচ্ছি। এখন ছবির সাথে মিলিয়ে আমরা দেখব এই কবিতাটির আসলে কি বলতে চাচ্ছে, কবি আমাদের কাছে ঠিক কি বলতে চাচ্ছেন সেটা আমরা গল্প আকারে শুনবো। দেখো, আমাদের ছোট নদী, একটা ছোট নদী গ্রামের ভেতর দিয়ে এঁকে বেঁকে যাচ্ছে এবং বৈশাখ মাস আসছে, তখন গরমকাল, তখন তো প্রখর সূর্যের তাপ, রোদ, কি হয় পানি শুকিয়ে যায়। সে কারণে নদীতে তখন থাকে এই যে হাঁটু জল, দেখো এতটুকু এতটুকু জল থাকে, এতটুকু পানি থাকে। সেই পানিতে, নদীর পানি এত কম থাকে যে সেই নদী পার হয়ে যেতে পারে গরুর গাড়ি। এই দেখো ছবিতে দেখো তোমরা, গরুর গাড়িটা পার হয়ে যায়। আর দুই ধার উঁচু থাকে, কিন্তু পাড়টা ঢালু হয়ে যায়, একদম ঢালু। চিকচিক করে বালি, কোথা নাই কাদা। তার অর্থ যে নদীর দুই পাশে বালি আর বালি, ঝলমলে বাড়ি, একদম চিকচিক করছে সূর্যের আলোয়, একদম বালি চিকচিক করছে, কোথাও এতটুকু কাদা নাই। এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। নদীর এক পাশে দেখো কাশবনের ফুল, কাশবন, দুলে দুলে কাশবন, কাশের বন, এবং সেখানে কাশফুল ফুটে আছে। চিমিচি করে সেথা শালিকের ঝাঁক। দেখো শালিক পাখিরা ঝাঁক ধরে সেখানে আসে এবং কিচির মিচির করে শব্দ করে। রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক, অথচ মানে শিয়াল ডাক দেয়। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। আর পাড়ে পাড়ে তখন কি হয়, নদীর পাড়ে ছেলেমেয়েরা আসে। নাহিবা মানে কি জানো? নাহিবা মানে হলো গোসল করা, মানে স্নান করা, গোসল করা। তারা গোসল করতে নদীতে আসে, তখন তারা নদীর পানিতে নেমে খেলা করে, গামছায় জল ভরে ভরে খেলে। আমরাও যখন নানার বাড়ি দাদার বাড়ি যাই, আমরাও পুকুরে নামি বা নদীতে নামি, নেমে আমরা কি করি, সাঁতার দিই, জল নিয়ে আমরা খেলি। ঠিক সেরকম এই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা নদীতে নেমে তারা গামছায় জল ভরে তাদের গায়ে ঢালে। আবার তারা কি করে, সকাল থেকে বিকাল পর্যন্ত সারা দিন ধরে তারা আঁচলে ছেকে ছেকে ছোট ছোট মাছ ধরে। এরপরে বৈশাখ মাস চলে গেল, আসলো আষাঢ় মাস, ভরা বর্ষাকাল। কি হয় বর্ষাকালে? সব সময় বৃষ্টি লেগেই থাকে, লেগেই থাকে, বৃষ্টি আর বৃষ্টি। আর সেই বৃষ্টির পানিতে কি হয়, নদী একদম ভরো ভরো, শুকানো নদীটা একদম ভরে যায়। তখন কিন্তু আর হাঁটু জল থাকে না। তখন কি হয়, নদীর ওই পানির স্রোত একদম মাতিয়া ছুটে চলে। জোর শব্দ পড়ি, ছন্দ মিলাই ও লিখি। এখানে কিছু শব্দ আছে। জোর, মনে করো জোর অর্থ কি, যে দুবার করে যেটা বলা হয়, একবার না। দেখো একটা শব্দ বলি, যে বাঁকে বাঁকে। আমি কিন্তু শুধু বাঁকে বলি নাই,
বাকে বললে একবার বলা হলো, আমি যখন জোর শব্দ বলবো তখন কি হয়ে গেল ওটা? বাকে বাকে। আর বাকে বাকের সাথে বইয়ে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, আমরা মিলিয়ে বলতে পারি ফাঁকে ফাঁকে। তাহলে আমি এইটা লিখে ফেলি, তোমরা তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, বাকে বাকের সাথে মিলিয়ে আমরা লিখতে পারি ফাঁকে ফাঁকে। তোমরা একটু ভাবো তো, নিচের যে শব্দ আছে তোমরা একটু চিন্তা করো যে পরের শব্দে মিল করে আমরা কি লিখতে পারি। প্রথমটা তো বইয়ে লেখা আছে, দ্বিতীয় শব্দটা আছে ফুলে ফুলে। এখন এই ফুলে ফুলে সাথে আমরা কি দিতে পারি? হ্যাঁ, তোমরা একটা বলেছো, দুলে দুলে দিতে পারি। আমরা তাহলে লিখে ফেলি, সবাই আমরা খাতা বের করি, পেন্সিল বের করি এবং খাতায় লিখে ফেলি। আমার শব্দ আছে জোর শব্দ ফুলে ফুলে, এটার সাথে মিল করে আমরা লিখব দুলে দুলে। আমরা দোল খাই না, তাই দুলে দুলে। ঠিক আছে, এর পরেরটা আমরা চিন্তা করি, এর পরেরটা কি আছে? তীরে তীরে। তাহলে তীরে তীরের সাথে আমরা কি দিতে পারি? ধীরে ধীরে। হ্যাঁ, সুন্দর, আমি লিখে ফেলি, তোমরাও আমার সাথে সাথে খাতায় লিখে নাও। আমরা তীরে তীরের সাথে ধীরে ধীরে লিখে নিলাম। এরপরে আছে আমাদের আর দুইটি শব্দ, ভরো ভরো। ভরো ভরোর সাথে আমরা দিতে পারি, ভরো ভরো অর্থ ওই যে আমরা নদী ভরো ভরো, মানে নদীতে পানি ভরে ভরে যাচ্ছে, এর সাথে আমরা একটা শব্দ চিন্তা করে বলতে পারি থরো থরো। থরো থরো অর্থ হলো এই যে থরো থরো কেঁপে যাই, আমরা কেঁপে উঠি। অনেক সময় ভয় পেয়ে আমরা কেঁপে উঠি না, যখন বিদ্যুৎ চমকায়, মেঘ ডাকে, থরো থরো আমরা কেঁপে উঠি, সেইটার অর্থ হলো থরো থরো মানে কেঁপে ওঠা। তাহলে আমরা লিখে ফেলি ভরো ভরো, সাথে আমরা লিখব থ রয় ওকারে রো, থরো থরো। ঠিক আছে, এখন আমাদের আর একটি শব্দ আছে বনে বনে। আমরা বনে বনের সাথে কি দিতে পারি? জনে জনে। জনে জনে অর্থ এক এক করে, একজন একজন করে। তোমরা এই যে কতজন আমার সামনে বসে আছো, এখানে আমি যদি একজন একজন করে যখন ডাকবো এখানে সামনে, তখন আমরা বলতে পারি এসো তো জনে জনে, মানে একজন একজন করে আসো। এইটাকে জনে জনে বলা হয়, একজন একজন করে। তাহলে আমরা লিখে ফেলি এটা। প্রথম আমি লিখব বনে বনে, আমার জোর শব্দটা হলো বনে বনে। পাশে লিখব জনে জনে, মিল করে আমরা বলবো জনে জনে। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা সবাই খাতায় তুলে নিয়েছি। এখন আমরা পরের পৃষ্ঠা ৩৫ পৃষ্ঠায় আসব। দেখো এখানে ৬ নাম্বার, তোমরা সবাই বই খুলো, বইয়ে দেখো একটা সুন্দর ছবি দেওয়া আছে। ছবিটি দেখতে পাচ্ছি আমরা, একটা সুন্দর একটা ছবি দেওয়া আছে। কিসের ছবি এটা? একটা নদীর ছবি। এবং নদীতে কি আছে আমরা দেখতে পাই? হ্যাঁ, নৌকা যাচ্ছে, নৌকা ভেসে যাচ্ছে এবং ছোট ছোট মাছ খেলছে নদীর পানিতে। পাশে আমাদের কাশফুল, কাশবন, মাঠে এই যে চারপাশে সবুজ মাঠ। ছবিটা অনেক সুন্দর, তাই না? আচ্ছা, আমরা তো এই ছবি দেখে আমরা বাক্য বলতে পারি। আমরা দুটো বাক্য মনে মনে চিন্তা করে ফেলি। দেখো এখানে এই যে খালি জায়গা আছে না, সবাই দেখতে পাচ্ছি আমরা বইয়ে, এই দেখো এখানে খালি জায়গা আছে। এখানে উপরেরটা আমরা ১ নাম্বার দিব, নিচের খালি জায়গায় আমরা ২ নাম্বার দিব। দিয়ে আমরা আমরা চিন্তা করে দুটি বাক্য লিখতে পারি। এখন আমি তোমাদের লিখে দেখাই কি বাক্য হতে পারে। হ্যাঁ, তোমরা তো ঠিকই বলেছো, তোমরা তো অনেক সুন্দর পারো। আমি এটা মুছে দিলাম, তোমরা তো সবাই খাতায় তুলে নিয়েছো, তাই না? এখন এই ছবি দেখে তোমরা চিন্তা করেছো? হ্যাঁ সোনামণিরা, ১ নাম্বার বাক্যটা কি হতে পারে?
নৌকা ভাসছে, তারপরে মাছ খেলা করছে চারপাশে, এই যে কাশবন আর সবুজ মাঠ আমরা দেখতে পেয়েছি ছবিটা, তাই না? দেখো, এবং তোমরা চিন্তা করে বলো যে এখানে আমরা দুটো বাক্য লিখবো। এই যে উপরে 1 নাম্বার বাক্য দিব, নিচে 2 নাম্বার খালি ঘর আছে, এই খালি ঘরের মধ্যে লিখবো। তোমরা সবাই সবার বইয়ের মধ্যে এই খালি ঘরে পেন্সিল দিয়ে লিখে ফেলো, আর তোমরা বলবে, আমি বোর্ডে লিখবো। কি হতে পারে আমাদের প্রথম বাক্যটা? একটা বাক্য তোমরা ভেবে বলো তো। হ্যাঁ, আমরা একটা বাক্য পেলাম, তাই না? নদীর জলে নৌকা ভাসে, নদীর জলে নৌকা ভাসে। দেখো আমি লিখছি, তোমরা তোমাদের বইয়ে পেন্সিল দিয়ে সুন্দর করে লিখে নাও খালি ঘরে। 1 নাম্বার দাও, নদীর জলে নৌকা ভাসে, নদীর জলে নৌকা ভাসে। আমাদের বাক্য যখন শেষ হবে, বাক্যের শেষে আমরা কি দিতে পারি? দাড়ি দিতে পারি। তাই আমরা একটা ছোট্ট করে দাড়ি দিব। নদীর জলে নৌকা ভাসে। এখন আমরা 2 নাম্বার বাক্যটি কি দিতে পারি? আমরা ছবিটা দেখে একটু চিন্তা করি। হ্যাঁ, আমরা নদীতে মাছ ধরি। খুব সুন্দর বলেছো। আমরা 2 নাম্বার দিব, বইয়ে আমরা 2 নাম্বার দিব, এবং ঠিক ওই খালি ঘরে লিখে যাব পেন্সিল দিয়ে সুন্দর করে। আমার সাথে সাথে তোমরা লিখে ফেলো। বাক্যের শেষে আমরা কি বসাবো? একটা দাড়ি চিহ্ন দিব। তাহলে ছোট্ট সোনামণিরা, তোমরা লিখে নিয়েছো খাতায়? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এই লেখাগুলি তোমরা কাকে দেখাবে? স্কুল যখন খুলবে তখন কিন্তু আমি সব লেখাগুলো দেখব তোমরা কি লিখেছো। আর এখন তোমরা বাসায় তোমাদের বাবা মায়ের কাছে দেখাবে। আজকে আমরা যা যা পড়লাম সব কিছু আমরা বাবা মার সাথে আলোচনা করব। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ। আমার হাতেই আমার স্বাধীনতা, আমার হাতেই আমার সুরক্ষা। জীবাণুর বিরুদ্ধে এই যুদ্ধে আমি ভীত নই, লড়াই করতে প্রস্তুত। আপনি সঙ্গে আছেন তো? যা কিছু আছে সবটুকু নিয়ে আপনাদের সেবায় লড়ে যাচ্ছি দিনরাত। আপনি নিজের এবং দেশের সুরক্ষায় ঘরে থাকুন। যে সাহস নিয়ে তোমাদের জন্য দেশ স্বাধীন করেছি, এখন তোমাদের সময় এসেছে আমাদের জন্য লড়াই করার। এই যুদ্ধে আমরা কিছুতেই হারব না। আমাদের সবার সন্তান বাঁচবে সচেতন হলে। আমার হাতেই আমার সুরক্ষা। Hello students, how are you? I hope you are fine. In our previous class, we know how to request and response. I hope you have done it. আমরা কিন্তু জানি কিভাবে কারো কাছ থেকে কোনো কিছু বিনয়ের সাথে চাইতে হয় অথবা কাউকে দিয়ে কোনো কিছু বিনয়ের সাথে করাতে হয়। আমাদের এবারের কাজ হচ্ছে, আমরা এর আগে বলেছিলাম অন্য কারো কাছ থেকে আমি কিছু চাইবো বা অন্য কাউকে অনুরোধ করব কোনো কিছু করতে। এবার কিন্তু তা নয়, এবার আমি চাইবো আমার জন্য বিনয়ের সাথে। ওকে, লেটস লুক অন এ পিকচার। ক্যান ইউ সি দ্য পিকচার? এভরিওয়ান প্লিজ লুক ইট কেয়ারফুলি। তোমরা এখানে দেখতে পাচ্ছ ও তার বাবার কাছ থেকে একটি কাপ চাইছে, পানির কাপ।
ঠিক আছে, সেক্ষেত্রে ও কি ব্যবহার করছে সেটা আমরা দেখব। ওখানে মেয়েটি তার মায়ের কাছ থেকে কোনো কিছু করার অনুমতি চাইছে বিনয়ের সাথে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ওকে স্টুডেন্টস, লেটস হ্যাভ এ লুক। আমরা আগে বলেছিলাম ক্যান ইউ গিভ মি আর ক্যান ইউ, এই দুইটা দিয়ে। এবার আমরা যে কাজটি করব তা হচ্ছে কুড আই হ্যাভ। আমাদের এবার স্ট্রাকচার ফর ইনস্ট্রাকশন what, for instruction and request what, that is could I have, okay, and could I. Okay students, let's know the structure. এবার তুমি নিজেই চাইছো, তাই সেন্টেন্সটি হচ্ছে could I have, please everyone repeat after me, could I have, could I have, could I have এর পর তুমি যে কোনো কিছু ব্যবহার করতে পারো। যেমন তোমার যদি পেন প্রয়োজন হয় could I have a pen, তোমার যদি পানি প্রয়োজন হয় could I have a glass of water, তোমার যদি বই প্রয়োজন হয় তাহলে কি বলবে could I have the book, okay. And now the instructions, এটাকে আমরা কিভাবে নিজের জন্য ব্যবহার করব বিনয়ের সাথে। যেমন আমরা আগেও জেনেছিলাম ইনস্ট্রাকশনগুলো কি ছিল, ক্লোজ দ্য উইন্ডো, ওপেন দ্য ডোর, ওপেন ইউর বুক, সিট ডাউন, স্ট্যান্ড আপ। এই ধরনের ইনস্ট্রাকশনের সময় যখন আমি নিজের ক্ষেত্রে ব্যবহার করব কি বলতে হবে, নাও উই হ্যাভ টু নো হাউ উই ক্যান ইনস্ট্রাক্ট এনিওয়ান। হাউ, আই, for instruction, okay. Then I have to use could I, and then the instruction, comma, and please. You know, when we convert instruction into request, that time we have to use please, okay. Now everyone repeat after me the sentence, could I have, please repeat after me, could I have, everyone repeat after me, could I have, and then on blank what will you use? You can use a piece of paper, a pen, a pencil, a notebook, anything you want, okay. Then the instruction, how to make it request, could I, and then the instruction. Everyone, please repeat after me. Could I? And then we have to use please. Please. Okay. Then please. Everyone, please look at the board. Could I open the door? Could I close the window? Could I open the book? Okay. Could I stand up? Could I sit down? Now we have to take the notebook. Please, everyone, take your notebook and please write these two sentences, two structures on your notebook, and then you have to make sentence according to your wish, what you want. তোমাদেরকে
সেন্টেন্স তৈরি করতে হবে তোমার ইচ্ছে অনুযায়ী, যা তুমি চাও। তুমি যদি এই মুহূর্তে 1 গ্লাস পানি চাও, সেক্ষেত্রে তুমি কি ব্যবহার করবে? সেক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে এইভাবে, Could I have a glass of water? খেলতে যেতে চাও, কি বলবে? Could I play? Could I play? Okay. And then please. অথবা তুমি বলতে চাচ্ছ, Could I go to the field? Please. Now, please everyone, open your book. And in response, what will you say? You have to say, if the answer is positive. তোমার যদি আনসারটি পজিটিভ হয়ে থাকে, রেসপন্সের ক্ষেত্রে বলতে হয়, Yes, here you are. And yes, sure. আমরা আগে পড়েছিলাম sure, here it is, and yes, of course. আমরা পজিটিভ রেসপন্সের ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারি। অথবা কি বলতে পারি আমরা? Yes, sure. Yes, sure. Very good. খুবই ভালো হচ্ছে। Could I have a cup of water? Could I have a cup of water? Could I have a cup of water? Then the answer, yes, here you are. Yes, here you are. Yes, here you are. Very good. Could I open the window, please? Could I open the window, please? It's hot. It's hot. Yes, sure. Let's do something. Now, we can play the Galpa Dadu Se. Okay? Please. I know you know the system, how to play. প্রথমে তোমাদেরকে তা করতে হবে যা গল্প দাদু বলছে। আমি বললে বা অন্য কেউ বললে সেটা করা যাবে না। Okay? Please do it. গল্প দাদু says, touch your hat. গল্প দাদু says, eat banana. গল্প দাদু says, sit down. I say, eat an apple. গল্প দাদু says, touch the ground. I say, stand up. গল্প দাদু says, look on the board. I say, close your eye. Very good. খুবই ভালো হয়েছে। তোমরা কি তা করতে পেরেছো যা শুধু গল্প দাদু বলেছে? যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তুমি হেরে গেলে। Okay students, let's have a look on another picture. You can see the blanks. There, here, here and here. You have to use can or could on the blank. I'm giving you the time. Please do it. Please look carefully. The sentences. Here the sentence is, I have a mango, please. I have a mango, please. So, what I said? Yes, I said, could I? So, you have to put could here. Very good. You close the door. Then, what will you use? You have to use can you? Yes, very good. Can you close the door, please? Then, please look on here. You clean the board, please. You. So, I have to use can. Can you clean the board, please? You give me my uniform, please. You give me. So, I have to use can. Can you give me my uniform, please? Very good. Now, you have
to write these sentences on your notebook as a homework. Okay? Now the review. At first I say, if I want something, that time I have to use could I have. And if I want something to do, how to convert instruction into request for me, that is could I. And then of course you have to use please. Okay? Please. Now for homework. I'm giving you the sentences. For homework, I'm giving you the structure. Could I have? And you have to put anything. And you have to make 5 sentences. Then, okay, could I দিয়ে could I এর পর আমরা কি ব্যবহার করব বলেছিলাম মনে আছে? Yes, instructions. could I দিয়ে আমরা যে কোনো ইনস্ট্রাকশন ব্যবহার করে তারপর বলবো প্লিজ তোমাদেরকে এভাবে দিয়ে 5টি সেন্টেন্স লিখতে হবে। Okay students, it's your homework. Okay, everyone, please be safe and goodbye. Thank you.
answered everyone have answered the questions. I have something to say here. Look at the first question. I get up at 6 a.m. আমি লিখেছি যে আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি. If it changes in your part, then you can use whenever you get up. তুমি যখন ঘুম থেকে উঠো তুমি সেই সময়টা এখানে ব্যবহার করতে পারো. সেই ক্ষেত্রে you can use 7, 6:30, 7:30. For example, I get up at 7 a.m. Okay, I have my breakfast at 7:30 a.m. You can use it. But we have to keep in our mind that when to use AM or PM. Remember that we have to use AM from midnight until midday. That means 11:59 until 11:59 in the morning. And then from midday to midnight. That means 11:59 at night. You have to use PM. Today we are going to work on Unit 14, Lesson 1 and 2. Okay? So before doing that, I'd like to show you one picture. Students, can you tell me who is she? Obviously, she's a girl. But do you know her name? No. She is Mita. The girl's name is Mita. So today we are going to learn something about Mita's day. Now, I'm going to work with some words. Okay? So for this, you have to tell me what the picture is about. Look at the picture and try to say or try to think what can be the picture about. Okay, students? You can see that a girl, here is a girl, one bed, window, and outside of the window we can see the sun. So please think what can be the picture about. Okay, this is the picture about the word get up. Get up. Now students, try to say with me, get up. Get up. Again, repeat after me, get up. Get up. Very good. Thank you. I get up at 6 a.m. We have practiced earlier that I get up at 6 a.m. Okay? You can use this sentence for get up. Now, let's come to the next picture. A girl, she is standing in front of the basin and she is doing something with water, right? Now, can you please tell me what the girl is doing? Can you please tell me what the girl is doing? চিন্তা করে একটু দেখো তো মেয়েটা কি করছে? পানি দিয়ে হাত দিয়ে সে কি করছে? Yes, সে তার হাতগুলো ধুচ্ছে, right? Wash. We can say this, wash. Okay? Wash. Now, say with me, wash. Again, repeat after me, wash. Wash. Okay? Mita washes her hands. Mita washes her hands. I wash my hands. I wash my hands. Okay, thank you. Now, let's get to the next word. Students, look at the picture again. What can you see in the picture? Here, the girl is doing something with her teeth, right? You have to think what can be the word is. Exactly, you are right. She is brushing her teeth. So, try to say with me, brush. Again, repeat after me, brush. 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 Very good. Mita brushes her teeth. We brush our teeth. We brush our teeth. Okay? Everyone brushes their teeth. Can you see here a girl is sitting in a table and there is a plate in front of the girl? তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা মেয়ে বসে আছে এবং তার সামনে একটা প্লেটে কিছু খাবার আছে. Can you tell me, can you guess what could be the word? তোমরা কি একটু অনুমান করতে পারো শব্দটা কি হতে পারে? Obviously সে খাবার খাচ্ছে. It's obviously a meal or food, but সে কোন সময়ের খাবারটা খাচ্ছে? The girl is brushing her teeth and she got up from bed. সে বিছানাতে ঘুম থেকে উঠেছে, ব্রাশ করেছে. Now guess what can be the next word? এটা কোন বেলার খাবার হতে পারে? চিন্তা করে বলো তো. Exactly, it's breakfast. It's breakfast. Now try to say with me, breakfast. Again, repeat after me, breakfast. Breakfast. Excellent.
Mita takes roti in her breakfast. Mita takes roti in her breakfast. Okay, students, now let's look again what were the words. Okay, শব্দগুলো কি কি আমরা আজকে জেনেছি, চলো একবার একটু দেখে নেওয়া যাক. Okay, first one is get up. Say with me, get up. Wash, wash. Breakfast, breakfast. Brush, brush. Thank you. I hope everyone can pronounce the words rightly. Okay, students, now we are going to read the text aloud. Okay, for this you have to open your book at page number 28. Open your book at page 28. Now we will work on activity A. Here we have a content. We will read it aloud. I will read, you just listen. আমি এখন পড়ছি, তোমরা just শোনো, ঠিক আছে? Mita is in class 4. Mita is in class 4. She gets up at 6 o'clock. She gets up at 6 o'clock. She has breakfast at 7 o'clock. She has breakfast at 7 o'clock. Then she brushes her teeth and washes her face. Then she brushes her teeth and washes her face. She goes to school at 9 o'clock. She goes to school at 9 o'clock. She walks to her school. She walks to her school. After school, at 3 o'clock, she visits her grandmother. After school at 3 o'clock, she visits her grandmother. Then Mita returns home at 5 o'clock. Then Mita returns home at 5 o'clock. Students, I hope you have listened. Now I am reading the text again. Try to follow me in your textbook with your finger. Put your finger under the line and follow me. Okay? Mita is in class 4. She gets up at 6 o'clock. She has breakfast at 7 o'clock. Then she brushes her teeth and washes her face. She goes to school at 9 o'clock. She walks to her school. After school, at 3 o'clock, she visits her grandmother. Then Mita returns home at 5 o'clock. গল্পের অংশটুকু তোমাদেরকে নিজে পড়তে হবে এবং you have to find out the answer of these questions. তোমাদেরকে এখন টেক্সটটি পড়ে এই তিনটা প্রশ্নের উত্তর টেক্সটের ভেতর থেকে খুঁজে বের করতে হবে. Okay, dear students, let's have the questions. When does Mita get up? When does Mita get up? When does she have her breakfast? When does she have her breakfast? When does she go to school? When does she go to school? Now students, let's read the text by yourself and then try to find out the answer of these questions. সবাই এখন টেক্সটটি পড়বে এবং এই প্রশ্নের উত্তরগুলো টেক্সট থেকে খুঁজে বের করার চেষ্টা করবে within 2 minutes. Okay, your time starts now.
Okay, students, your time is up. I hope you have got the answers from the text. Now, it's time to check out the answers. Okay? When does Mita get up? Mita gets up at 6 a.m. Mita gets up at 6 a.m. When does she have her breakfast? She has her breakfast at 7 a.m. She has her breakfast at 7 a.m. When does she go to school? She goes to school at 9 a.m. She goes to school at 9 a.m. Okay, students? I think your answers and my answers are same. So now it's time to give you the homework. Students, you have to read the text again very carefully, and you have to find out the missing words to complete the sentences in your activity B. In your book, you will have this activity in activity B, and then you have to find out the answers from the text, and you have to complete the sentences using the time in numbers, and after the numbers you have to use or mention AM or PM. Okay, that's all for now. Thank you very much. কাগজটিকে এখন আমরা দুইটি ভাগ করে ফেলি। দেখো, অর্ধেক করে ফেলবো। সবাই খেয়াল করো, দেখো কি করছি। দুইটা ভাগ করলাম। এই আমার ডান হাতের এই অংশটুকুকে আমরা কি বলতে পারি? তোমরা একটু চিন্তা করো, কি বলতে পারি আমরা এটাকে? আমরা এটাকে বলতে পারি 1/2 1, মানে একটি পূর্ণ কাগজের 2/1 অংশ এখন আমার ডান হাতে আছে। ঠিক একইভাবে আমার বাম হাতে ওই একটি কাগজেরই বাকি অংশ আছে, তার মানে এখানেও আছে 2/1 অংশ। তাহলে কয়টা 2/1 অংশ হলো? এইখানে ডান হাতে একটা, বাম হাতে একটা, মোট 2টি। এটাকে আমরা কিভাবে গুণ করব? দেখো, আমি একটু বোর্ডে চলে আসি, সবাই বোর্ডের দিকে দেখবে। কত লিখেছি? 2/1। কয়বার নিয়েছিলাম? 2 বার। তাহলে এটাকে আমরা আরেকটু অন্যভাবে কিভাবে লিখতে পারি? দেখো সবাই, 2/1 গুণ 2। এখন দেখো, যদি আমরা এখানে কেটে দেই,
এখানে আমরা কি করেছি, 2 দিয়ে ভাগ করেছি, ভাগ করে কেটে ভাগফলটি লিখে দিয়েছি। তাহলে 1কে 1 দিয়ে গুণ করলে গুণফল কত হবে, 1 হবে। আমরা এখন লিখে ফেললাম 1। এই 1 মানে হচ্ছে আমার প্রথমে যেই কাগজটি ছিল, দেখো পূর্ণ একটি কাগজ। তাহলে 2 ভাগের 1কে 2 বার গুণ করলে এরকম আবার সম্পূর্ণ একটি অংশ পাওয়া যাবে, এটা হচ্ছে পূর্ণ অংশ। তাহলে এটাকে আমরা বলতে পারি 1 অংশ। ঠিক একইভাবে দেখো আগের কাগজটিকে যদি আমরা 2 ভাগ করেছিলাম, এখন এটাকে আমরা 4 ভাগ করব। একটু খেয়াল করে দেখো সবাই, এটাকে এখন আমরা 4 ভাগ করে ফেলবো। তাহলে দেখো আমরা কয়টা ভাগ করেছি, 4টি ভাগ করেছি, 1 2 3 4। এই 4টি ভাগ হচ্ছে এই একটি পূর্ণ কাগজের কয় অংশ, দেখো তো 4 ভাগের 1 অংশ, 4 ভাগের 1 অংশ। এখন যদি আমরা এরকম 2টি টুকরো নেই তাহলে কত হবে, 4 ভাগের 1 অংশ, আবার এখানে হচ্ছে 4 ভাগের 1 অংশ। তাহলে 4 ভাগের 1 অংশ কয়বার নিয়েছি, 2 বার নিয়েছি। এই বিষয়টি একটু বোর্ডে লক্ষ্য করে দেখি আমরা সবাই, সবাই বোর্ডের দিকে দেখব। দেখো সবাই, 4 ভাগের 1 2 বার। তাহলে দেখো আমার এই হাতে আছে 4 ভাগের 1 অংশ, আরো 4 ভাগের 1 অংশ। এতে দেখো তো কাগজটির কতটুকু হলো, আমরা একটু এখানে খেয়াল করি, এরপরে আমরা সম্পূর্ণ কাগজটির দিকে একটু খেয়াল করে দেখব। ঠিক আছে, এই দেখো 4 ভাগের 1 আর 4 ভাগের 1। এখানে আমরা এই কাগজটির সাথে যদি নিয়ে আসি তাহলে দেখো দেখতে পাবে এটা হচ্ছে এই পূর্ণ কাগজের অর্ধেক, এই পূর্ণ কাগজটির অর্ধেক। ঠিক একইভাবে আরো যদি আমরা 4 ভাগের 1 অংশ এবং 4 ভাগের 1 অংশ আবার নিয়ে আসি তাহলে দেখো কতটুকু হবে। এই দেখো 4 ভাগের 1, 4 ভাগের 1 2 বার, এখানেও আছে 4 ভাগের 1 2 বার। এই সম্পূর্ণ জিনিসটাকে যদি আমরা একসাথে জুড়ে দেই তাহলে এই সম্পূর্ণ এই কাগজটি হয়ে যাবে। তার মানে 4 ভাগের 1কে যদি আমরা 4 বার নেই তাহলে আমরা এই পূর্ণ কাগজটি আবার পাবো। তাহলে আবার দেখি বোর্ডে আসি, আমরা 4 ভাগের 1 2 বার নিলে কতটুকু হয়, বলেছিলাম কতটুকু হয়, অর্ধেক হয়। দেখি বিষয়টা আসলে অর্ধেক হয় কিনা। ঠিক আছে, দেখো 4 ভাগের 1 2 বার নিলে কত হচ্ছে সেটা আমরা এখন দেখে নিব। একটু খেয়াল করে দেখো সবাই, 4 ভাগের 1 গুণ 2। তাহলে আমরা এখন ভাগ করে লিখতে পারি কিভাবে, 2 একে 2, আবার 2 দুগুণে 4। এখানে কত রয়ে গেল দেখো, 2 ভাগের 1। 2 ভাগের 1 মানে হচ্ছে আমরা আগেই দেখেছিলাম 2 ভাগের 1 মানে হচ্ছে আমাদের অর্ধেক। তাহলে আমরা 2 ভাগের 1 মানে হচ্ছে এই পূর্ণ কাগজের অর্ধেক কাগজ। এরপরে আমরা আবার বলেছিলাম 4 ভাগের 4, তার মানে 4 ভাগের 1 4 বার নিব। একটু দেখি 4 ভাগের 1 4 বার নিলে কি হয়। দেখো সবাই বোর্ডের দিকে দেখবে, 4 ভাগের 1 আমরা 4 বার নিব। তাহলে দেখো 4 ভাগের 1 4 বার, 4 ভাগের 1 4 বার। সবাই একটু খেয়াল করো, 4 ভাগের 1 গুণ 4। এখন দেখো 4 একে 4, আবার হচ্ছে 4 একে 4, তার মানে হচ্ছে কত, 1। আমরা একটু আগে
কাগজের মাধ্যমে দেখেছিলাম 4টা 4 ভাগের 1 নিলে আমাদের এই পূর্ণ কাগজটি হয়ে যাচ্ছে। তাহলে কি সবাই বিষয়টি বুঝতে পেরেছো? আমরা কি করলাম? আমরা একবার ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করেছি, আবার ভগ্নাংশকে এখন আমরা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ শিখলাম। এরপরে আমরা চলে যাব ভগ্নাংশকে কিভাবে ভগ্নাংশ দ্বারা গুণ করব। তাহলে দেখো, ভগ্নাংশকে যদি আমি ভগ্নাংশ দ্বারা গুণ করতে চাই, এখানে দেখো প্রথমে আমি কাগজটিকে অর্ধেক করেছিলাম, এই পূর্ণ কাগজটিকে অর্ধেক করেছিলাম, তার মানে এখানে হচ্ছে 2 ভাগের 1। ঠিক একইভাবে এখানে আমি আরো অর্ধেক করেছি, এখানে হচ্ছে 2 ভাগের 1। তাহলে 2 ভাগের 1 আর 2 ভাগের 1 মিলে কতটুকু হয়েছিল? একটি পূর্ণ কাগজ। দেখো 4 ভাগের 1 যদি আমরা একবার নেই তাহলে হচ্ছে 4 ভাগের 1, দুবার নিলে হবে 4 ভাগের 1 2 বার, 4 ভাগের 1 3 বার। ঠিক একইভাবে আমরা 3 দিয়ে গুণ করব, তখন কত হবে একটু দেখে নেই। দেখো 4 ভাগের 1 3 বার। এখন গুণ করব 4 ভাগের, এবার কিন্তু আর আমরা কাটতে পারছি না, কারণ হচ্ছে আমাদের এখানে হচ্ছে জোড় সংখ্যা, এখানে হচ্ছে বিজোড় সংখ্যা, এবং এটাকে আমরা কোনো সংখ্যা দিয়েই ভাগ করতে পারছি না। তাহলে আমরা গুণ করে দিব, কত হবে দেখো 4 ভাগের 3। তাহলে এটা আমাদের আরেক ধরনের গুণ। এরপরে আমরা আরেকটু দেখব, দেখি আমরা একটুখানি একটা প্রশ্ন দেখে নেই। ঠিক আছে, সবাই বোর্ডের প্রশ্নটির দিকে একটু লক্ষ্য করো। দেখো 1 ডেসিলিটার দ্বারা 5 ভাগের 4 বর্গমিটার রঙিন করা যায়। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, যদি 1 ডেসিলিটার দ্বারা 5 ভাগের 4 বর্গমিটার রং করা যায়, তাহলে 2 ডেসিলিটার দ্বারা কতটুকু অংশ রং করা যাবে? তাহলে এই কাজটি আমরা একটু বোর্ডে করে দেখি কতটুকু রং করা যায়। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করবে। 5 ভাগের 4 বর্গমিটার কয়বার দিতে হবে? 2 বার। তাহলে 5 ভাগের 4 যদি আমি 2 বার নেই, তাহলে আমার কতটুকু রং করা যাবে? তাহলে এই বিষয়টি যদি আমরা আবার একটু ছবির মাধ্যমে দেখি, সবাই একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। এখানে দেখো উপরে দেওয়া আছে রং, কতটুকু জায়গা রং করা হয়েছে, আর নিচে কতটুকু রং আছে। এখানে 1, এটা হচ্ছে ডেসিলিটার রং। তাহলে দেখো আমরা কতটুকু রং করেছি? 5 ভাগের 4 বর্গ মিটার। এখন 2 ডেসিলিটার দিয়ে আমি কতটুকু রং করব সেটা আমার এই খালি ঘরে লিখতে হবে। এখন খালি ঘরে লেখার জন্য আমরা সমস্যাটি সমাধান করে ফেলি, তাহলে আবার আমরা আমাদের বোর্ডে ফিরে আসি। তাহলে 5 ভাগের 4 কয়বার নিয়েছি? 2 বার। এখন দেখো 5 ভাগের 4 গুণ 2, এটাকে কি করতে হবে? এখন গুণ করে ফেলবো। দেখি আমরা গুণ করি। 5 আর 4 দুগুণে 8। তাহলে আমরা 2 ডেসিলিটার রং দিয়ে কতটুকু অংশ রং করতে পারবো? 5 ভাগের 4 ভাগ করেছিলাম 1 ডেসিলিটার দিয়ে, আর 2 ডেসিলিটার দিয়ে করেছি 8 ভাগ 5 বর্গমিটার জায়গা। সবাই কি বুঝতে পেরেছো? 8 ভাগ 5 বর্গমিটার জায়গা আমরা রং করতে পেরেছি 2 ডেসিলিটার রং দ্বারা। তাহলে 8 ভাগ 5 বর্গ মিটার। বিষয়টি কি তোমরা বুঝতে পেরেছো? এখন যদি আরেকটি প্রশ্ন করি, তাহলে দেখো কি হয়। আরেকটি প্রশ্ন আমরা দেখে নেই, এরপরে আমরা চলে যাব ভগ্নাংশকে কিভাবে ভগ্নাংশ দ্বারা গুণ করব। বোর্ডের দিকে লক্ষ্য করো। 3 ভাগের 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার জায়গা রঙিন করা যাবে? আমরা 2 ডেসিলিটার দ্বারা কতটুকু রঙিন করা গিয়েছে সেটা শিখেছি।
এবার 3/1 ডেসিলিটার রং দ্বারা কতটুকু রঙিন করা যাবে। তাহলে আমরা একটু ছবি দেখে নেই কতটুকু রং করা যায়। সবাই একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। দেখো 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফল গুণ হবে রঙের পরিমাণ, তাহলে আমরা মোট রঙিন অংশের ক্ষেত্রফলটি পেয়ে যাব। তাহলে 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফল আমাদের ছিল 5/4। এর সাথে এখন আমরা প্রশ্ন করেছি 3/1 ডেসিলিটার দ্বারা কতটুকু রং করা যাবে। তাহলে গুণ করে দিলাম 3/1। এতে করে আমরা কি পাবো? মোট রঙিন অংশের ক্ষেত্রফল। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফলটা আমরা বোর্ডে করে ফেলি। রঙিন অংশের ক্ষেত্রফল কত আসে সবাই একটু দেখো। আমরা বোর্ডে রঙিন অংশের ক্ষেত্রফল বের করে নিব। তাহলে সবাই দেখো আমাদের কি ছিল? 5/4 গুণ 3/1। এক্ষেত্রে দেখো আমরা গুণটি কিভাবে করব? আমরা হরের সাথে হর গুণ করব এবং হর লিখব। তারপর হচ্ছে লবের সাথে লব গুণ করে লব লিখব। দেখো সবাই এখানে লিখতে পারি 5 গুণ 3 আর লব হবে 4 গুণ 1। তাহলে গুণ করে দেই। 5 আর 3 গুণ করলে কত হয়? 3 5 15। আর 4 আর 1 গুণ করলে কত হবে? 4 1 4। তাহলে আমরা কতটুকু রং করতে পারবো? 15/4 বর্গ মিটার। ঠিক আছে, সবাই কি বিষয়টি বুঝতে পেরেছো? আমরা কতটুকু রং করতে পেরেছি? 15/4 বর্গ মিটার। এখন আমরা আগে প্রথমে করেছি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ, এখন ভগ্নাংশকে করলাম ভগ্নাংশ দিয়ে গুণ। যদি ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ করি তাহলে আমরা কি করেছি? হরের সাথে হর গুণ করে হর লিখেছি এবং লবের সাথে লব গুণ করে লব লিখেছি। এ থেকে আমরা একটি সূত্র মতো বলতে পারি। আমরা একটু তাহলে সূত্রটি দেখে নেই সবাই, যে সূত্রটি কি হতে পারে। সবাই এবার বোর্ডের দিকে লক্ষ্য করবে। ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করার সময় লবকে লব দ্বারা এবং হরকে হর দ্বারা গুণ করতে হয়। ঠিক একইভাবে এখানে একটি ছবির সাহায্যে দেখানো হয়েছে। লাল রঙের গোলাকৃতি, এটিকে লব এবং হর দেখানো হয়েছে লাল রঙের বর্গাকৃতি, গুণ সবুজ রঙের ত্রিভুজ আকৃতি, আর হর হয়েছে সবুজ রঙের চতুর্ভুজ আকৃতি। সমান চিহ্ন দিয়ে আমরা লিখেছি লাল গোলাকৃতি গুণ সবুজ ত্রিভুজ আকৃতি, তার মানে লব গুণ লব। এবং হর লিখেছি লাল রঙের বর্গাকৃতি গুণ সবুজ রঙের চতুর্ভুজ আকৃতি, তার মানে হচ্ছে হর গুণ হর। এখন কি বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে? আসলে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ করার সময় আমরা কি করব? লবকে লব দিয়ে গুণ করে লব লিখব এবং হরকে হর দিয়ে গুণ করে হর লিখব। বিষয়টি সবার কাছে পরিষ্কার হয়েছে তো? তাহলে দেখি আজকে আমরা কি কি কাজ করলাম। আমরা প্রথমে করেছি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ, এর পরবর্তীতে করেছি ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ। আমি আশা করছি বিষয় দুইটি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। তাহলে এখন একটু বাড়ির জন্য কিছু কাজ দিয়ে দেই তোমাদের। সবাই একটু বাড়ির কাজ নেওয়ার জন্য খাতা তৈরি করো। আমি খাতার মধ্যে সবাই লিখে নিবে আজকের বাড়ির কাজ কোনটি। সবাই বোর্ডে দেখবে, আমি বোর্ডে তোমাদের পড়েও দিব সাথে। আজকের বাড়ির কাজ হচ্ছে আমাদের প্রথমে আমরা বলেছিলাম 1 ডেসিলিটার দ্বারা 5/4 অংশ রং করা যায়। তাহলে তোমাদের কাজ হচ্ছে 3/2 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার ক্ষেত্রফল রঙিন করা যাবে, এটা তোমরা করে নিয়ে আসবা। আমাদের প্রথম প্রশ্ন ছিল কি 1 ডেসিলিটার দ্বারা
5/4 বর্গমিটার অংশ রং করা যায়। আর তোমরা করবে 3/2 ডেসিলিটার দ্বারা কত বর্গমিটার ক্ষেত্র রং করা যায়। ঠিক আছে, এটা তোমাদের বাড়ির কাজ। তাহলে আজকে আমার পাঠ এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার দেশ সব মানুষে ছোটদের বড়দের সকলে, ছোটদের বড়দের সকলে, গরিবের নিঃস্বের ফকিরের